আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে দেখতে ঈদ চলে আসলো। গরুর মাংস আপাতত বানানো নিয়ে ব্যস্ত সবাই। তো আল্লাহ সবার কুরবানি কবুল করুক, আর যারা হজ করতে গেছে তাদের হজ আল্লাহ কবুল করুক। তো যারা ভিডিওটা দেখছেন, আসলে প্রস্রাব ওটাও চলে না। প্রস্রাবে জ্বালা পোড়া, আমাদের কিন্তু অনেকেরই প্রস্রাবে জ্বালা পোড়া করে। প্রস্রাবে জ্বালা পোড়া কেন করে এটা আমাদের জানতে হলে একটু শুনতে হবে। হ্যাঁ, যে প্রস্রাবে যদি আপনার জ্বালা পোড়া করে আপনি কি বুঝবেন। তো এই মুহূর্তে অনেকেই আমার ভিডিও দেখতেছেন, অলরেডি অনেকে লাইভে চলে আসছেন, মাশাআল্লাহ। ওটা মনে হয় পাবলিক করো নাই, জিরো দেখা যায়। 2 মিনিটে জিরো হওয়ার কথা না। করছো পাবলিক? কে দিছে এটা? হ্যাঁ, এখানে লাইভ কয় ওই আর একটা নেট নাই, ওয়াইফাই চালাই লাভ কি আমার? কিতা খবর? বালা নেই? বালা ভাই, ভারত ভাই বালা ভালো আছেননি? আমি ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি থেকে দেখছি। থ্যাংক ইউ। তুমি কোথা থেকে লাইভ করছো? সেলিম এসকে। আমি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা নোয়াখালী অঞ্চল থেকে লাইভ করছি। নোয়াখালী, শিলিগুড়ি থেকে আমার ভিডিও দেখছে। ফয়সাল আলী এসকে, ঈদ মোবারক। মাহবুজ খান, ঈদ মোবারক। রাসেল আহমেদ সাজন, নরসিংদী আসলে জানলাম, কষ্ট পেলাম, আবার যাবো ভাইয়া। চান্দিনা কবে বসেন? এখন আপাতত চান্দিনা বসতেছি না, পরে ঈদের পরে। যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন। নিয়ে যা সমস্যা, এমনি সাউন্ড হইব। ফ্যানটা বন্ধ করে দাও। তোমরা কি টপিক চাও সেটা বলো, এগুলো দেখে লাভ নেই। এখানে হইতো না, এগুলো সব বন্ধ হয়, অফ হয়। এখানে কি চাও? এখানে কি চাও? প্রশ্ন কর্তব্য দেখাবি, ঠিক আছে? এগুলো দেখে লাভ নাই। শহীদ ভাই জানতে চাইছেন প্রস্রাবের ইনফেকশন কেন হয়? তোমাদের সব রেডি নেই? এত কম রেডি হলে কেমনে হবে ভাইয়া? আমি একটা কাজ করবো, 6টা 7টা কাজ করবো না, এটা তো হবে না। এটা কাজ ঠিক না? তোমাদের কম পড়বে, তোমাদের কম পড়বে। কম কাদের পড়বে? আমাদের কম পড়বে না, তোমাদের করবে। তোমরা যদি রেডি না করতো, তোমরা এখন আজকে 7-8 দিন ধরবা। তোমার যা আছে তা ধরবা। তো আমরা আজকে রোগ নিয়ে কথা বলবো, প্রস্রাবের ইনফেকশন। তো আমরা প্রথমেই আজকে প্রস্রাবের ইনফেকশনটা কি, প্রস্রাবের ইনফেকশন কেন বারবার হয়, প্রস্রাবের ইনফেকশনের চিকিৎসা কি, আপনি কি কি প্রতিকার করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে বলবো প্রস্রাবের ইনফেকশনটা কি, আপনি কিভাবে কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন। নাম্বার 1, আপনি যখন প্রস্রাব করবেন, প্রস্রাব প্রচন্ড জ্বালা পোড়া করবে। আপনি যখন প্রস্রাব করবেন, প্রস্রাবের পরিমাণটা কম হতে চাবে। আপনি যখন প্রস্রাবটা করবেন, ক্লিয়ার প্রস্রাব না হতে পারে, তল পেটে ব্যথা করতে পারে, জ্বর আসতে পারে, খাওয়ার রুচি নষ্ট হতে পারে। আপনি যেখানে প্রস্রাব করবেন ওখানে আপনার গন্ধ হইতে পারে, দুর্গন্ধ যেটা বলে, ফেনা উঠতে পারে। এগুলো হলো প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ। এখন প্রস্রাবের ইনফেকশন হলে আপনি করবেনটা কি, করণীয়টা কি, সেটা তো জানা উচিত।
আমি বলবো আপনার যদি প্রস্রাবে ফেনা ওঠে, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে, প্রস্রাব করার সময় তল পেটে ব্যথা করে, আপনার শরীরে জ্বর আসে, হ্যাঁ, খাওয়ার রুচি নষ্ট হয়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাবের কালার চেঞ্জ হয়, এগুলা যেরকম প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ। ইনফেকশনটা কি? এটা হলো যে প্রস্রাবের থলিতে বা নালীতে আপনার ব্যাকটেরিয়া বা জীবাণু ঢুকে যায়। হ্যাঁ, এটা হলে আপনি কি টেস্ট করবেন? আপনার যদি প্রস্রাবে ইনফেকশন হয় আপনি কি টেস্ট করবেন? নাম্বার 1, আপনি রুটিন এক্সামিনেশন করবেন ইউরিন, অর্থাৎ ইউরিন আর রুটিন এক্সামিনেশন ইউরিনের। নাম্বার 2, আপনি সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন। নাম্বার 3, KUV কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। এরপরে যদি প্রস্রাবের ইনফেকশন আছে আপনি ইউরিন CS কালচার সেন্সিটিভিটি টেস্ট করবেন। আমি আবারও বলছি, কালচার সেন্সিটিভিটি টেস্ট করবেন, কারণ আপনার কোন ধরনের জীবাণু দ্বারা আপনার শরীরে প্রস্রাব ইনফেকশনটা হয়েছে সেটা জানতে পারলে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে সুবিধা হবে। না হলে একটার পরে একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবেন, আপনার টাকা যাবে, শরীরের ক্ষতি হবে। সো প্রস্রাবের ইনফেকশন হলে ইউরিন CS টেস্ট, কালচার সেন্সিটিভিটি টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। কেন বুঝছেন? এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনার প্রস্রাবের ইনফেকশন হলে আমরা অনেক রকমের অ্যান্টিবায়োটিক দোকান থেকে নেই, দোকান থেকে খাই। সো আপনি আন্দাজে শুধু অ্যান্টিবায়োটিক খাইলে হবে না, এটার কোনটা কাজ করবে সেটা জানতে হবে। এখন প্রস্রাবের ইনফেকশন হলে আপনি ঘরোয়া পদ্ধতি কি ব্যবহার করবেন, কিভাবে সুস্থ হবেন, এটা জানা খুব জরুরি। যে প্রস্রাবের ইনফেকশন হলে আপনি ঘরোয়াভাবে কিভাবে চিকিৎসা নেবেন। আপনি তো ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক নেবেন, সেটা আলাদা হিসাব। আপনি ঘরে বসেও কিছু কাজ করতে পারেন, যেমন আপনি প্রচুর পরিমাণে পানি খাইতে পারেন। প্রচুর পরিমাণে পানি খেলে কিন্তু প্রস্রাবের কালারও চেঞ্জ হবে, জ্বালা পোড়াও কমবে। নাম্বার 2, আপনি প্রচুর পরিমাণে লেবুর রস বা লেবু পানি খাইতে পারেন। এখন লেবুর রস বা লেবুর পানির সাথে আপনি চাইলে মধু এবং আদার রস মিক্স করতে পারেন। তাহলে কি হবে? আদা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এই খাবারগুলা যদি আপনি নিয়মিত খান, মাঝে মধ্যে ডাব খাইতে পারেন, দেখবেন যে প্রস্রাবের ইনফেকশন কম হবে, হইলেও ভালো হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার অবহেলার কারণে প্রস্রাবের ইনফেকশন হয়। এখন আমরা বলবো যে প্রস্রাবের ইনফেকশনটা কেন ঘন হয়, বারবার হয়, ঘন ঘন কেন, আপনি রিপিটেড কেন প্রস্রাবের ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন? নাম্বার 1, কারণ আপনি পানি কম খাচ্ছেন। আপনি সারাদিন খুব ব্যস্ত, পানি খাওয়ার সময় নাই, আপনাকে ব্রেন সিগন্যাল দেয় পানি পিপাসা পায়, তারপর আপনি পানি খান না, এটা নাম্বার 1 কারণ। নাম্বার 2, আপনি যেখানে প্রস্রাব করেন ওই জায়গাটা পাক পবিত্র পরিষ্কার না। ধরেন নিউ মার্কেট, চিটাগাং বিশ্ব রোডে বড় বড় হোটেলগুলোতে যখন আপনি প্রস্রাব করতে যান, দেখবেন যে ওইখানে বসে যদি আপনি দ্রুত প্রস্রাব করেন, যদি ওই প্রস্রাবের একটা দুটা সিটাও, হ্যাঁ, ফোটাও যদি সিটে আপনার পুরুষ অঙ্গে বা আপনার প্রস্রাবের নালীতে লাগে, তাহলে ভয়ঙ্কর প্রস্রাবের ইনফেকশন আপনি আক্রান্ত হইতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে কেন হয়? মা বোনদের কিন্তু ছেলেদের তুলনায় বেশি প্রস্রাবের ইনফেকশনটা হয়। কেন? একটু ব্যাখ্যা করি। মা বোনদের হয়, মা বোনদের প্রস্রাবের রাস্তা এবং জরায়ুর রাস্তা, এই যে দুইটা রাস্তা পথ, এইটা কিন্তু পায়খানা পথের কাছাকাছি। এই জন্য মা বোনরা অনেক সময় পায়খানা করার পর পায়ে পথ পরিষ্কার করার সময় হাত সামনে পিছনে নিতে গেলে যদি পিছন থেকে সামনে ভুলে আনে, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই প্রস্রাবের রাস্তায় ইনফেকশন ঢুকে যেতে পারে। এই জন্য মেয়েদের প্রস্রাবের ইনফেকশনটা বেশি হয়। অনেক সময় আপনার মাসিকের সময় যে মা বোনরা জামা কাপড় ব্যবহার করে, সেখান থেকে ইনফেকশন হইতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে একটা বলি, ছেলেদের মেয়েদের সবার ক্ষেত্রে যৌন রোগ থেকে আপনার প্রস্রাবের ইনফেকশন হতে পারে। অনিরাপদ যৌন মিলন, বুঝেন তো? অনিরাপদ যৌন মিলন বলতে আমি বুঝবো যে আপনার যদি আপনি স্বামী স্ত্রী ছাড়া, পরিচিত পার্টনার ছাড়া অপরিচিত জায়গায় আপনি মিলামেশা করেন, তখন আপনার এই যৌন রোগে আপনি আক্রান্ত হইতে পারেন। সেখান থেকে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। যেমন আপনার যদি গনোরিয়া, সিফিলিসের মতো রোগ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু প্রস্রাবের রাস্তায় এমন ইনফেকশন হবে যে প্রস্রাবের রাস্তায় পুঁজ যাবে। খান মোহাম্মদ কবির ভাই জানতে চাইছেন প্রস্রাবের রাস্তায় রক্ত যায় কেন? এর মানে হলো যে প্রস্রাবের নালীতে কেন রক্ত যায়, প্রস্রাবের সাথে কেন রক্ত যায়, অথবা প্রস্রাব কেন অত্যধিক লাল হয়। যারা ভিডিওটা দেখছেন
আমি আপনাদেরকে বলবো প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কয়েকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার 1, আপনার প্রস্রাবের নালীতে ব্যাপক ইনফেকশন হওয়া। আমি আবারও বলছি, প্রস্রাবের নালীতে ব্যাপক পরিমাণে ইনফেকশন হওয়া, যেটাকে ইউটিআই রোগ বলি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়া। কেন হয়? প্রস্রাবের নালীতে যদি জীবাণু ঢুকে যায়, ব্যাকটেরিয়া ঢুকে যায়, আপনি পানি যদি কম খান, তাহলে প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়ে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। নাম্বার 1। নাম্বার 2, আপনার কিডনিতে, যদি আপনার কিডনিতে পাথর হয় বা প্রস্রাবের থলি বা প্রস্রাবের নালীতে পাথর হয়, তাহলেও আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। যদি কোনো কারণে প্রস্রাবের থলি বা অন্ডকোষ বা প্রস্রাবের নালীতে ট্রমা, আপনি অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা কোনো আঘাত পান বা কেউ আপনাকে ধাক্কা দেয়, মারে, সেক্ষেত্রে ইনজুরি থেকেও আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। আর মেয়েদের মাসিকের সময় যায়, এটা তো স্বাভাবিক। যাই হোক, প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা কি স্বাভাবিক? আপনি ধরেন এক জায়গায় প্রস্রাব করতে বসলেন, সেই প্রস্রাবের সাথে রক্ত যায়, এটা কি স্বাভাবিক? আমি বলবো যে না, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কোনোভাবেই স্বাভাবিক লক্ষণ না। এটার মানে হলো আপনার প্রস্রাবের নালীতে কোথাও ক্ষত হয়েছে, কোথাও ইনজুরি হয়েছে, কোথাও পাথর হয়েছে, এগুলা যে কোনো একটা। প্রস্রাবের নালীতে ইনফেকশন হলে, ব্যাপক মাত্রায় ইনফেকশন হলে কিন্তু আপনার প্রস্রাবের নালী থেকে রক্ত যেতে পারে ইউরিনের সাথে। আপনার যদি প্রস্রাবের থলি, কিডনি বা ইউরেটার, প্রস্রাবের নালী যে কোনো একটা জায়গায় পাথর হয় এবং সেই পাথর যদি আটকা পড়ে, তাহলেও কিন্তু আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এছাড়া আমি বলবো যে ট্রমা বা কোনো আঘাত পেলেও হইতে পারে। এখন কিডনিতে পাথর হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? এটাও তো অনেকে জানতে চায় যে আপনার কিডনিতে পাথর হয়েছে, এই কারণে এই পাথর হতে রক্ত যাচ্ছে। এখন আমরা আলোচনা করব কিডনিতে পাথর। আপনার কিডনিতে একটা পাথর হয়েছে, আপনি এটা স্বাভাবিক কিভাবে বুঝতে পারবেন? তো কিডনিতে পাথর হলে দুইটা পাঁজরে ব্যথা করে। অনেক আইচা বলে যে শিং মাছে মানে গুতা মারলে বা কাটা মারলে যে ব্যথাটা করে, এরকম ব্যথা করে। অনেকেই বলে যে এই সুই দিয়া গুতা দিলে যেরকম ব্যথা করে, স্পাইকি, এরকম ব্যথা করে। যাই হোক, কিডনিতে যদি পাথর হয়, এই দুই পাঁজরে ব্যথা করতে পারে। এটা ইম্পর্টেন্ট, এই দুই পাঁজরে ব্যথা করতে পারে। কিডনিতে পাথর হলে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, রক্ত, এটা ইম্পর্টেন্ট। কিডনিতে ইনফেকশন হলে আপনার বারবার, মানে কিডনিতে পাথর হলে আপনার বারবার প্রস্রাবের নালী ইনফেকশন হতে পারে, প্রস্রাব বারবার ইনফেকশন হতে পারে। এইগুলোই হলো কিডনিতে পাথর হওয়ার বৈশিষ্ট্য। কিডনিতে পাথরটা কেন হয় সেটাও আমাদের জানা জরুরি। আমার চা দিলে ভালো হইতো, চা গরম পানি করে দিতে পারবা? কিডনিতে পাথর কেন হয়, কিডনিতে পাথরটা কেন হয় এটা জানতে হলে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন যারা মিডল ইস্টে থাকে, প্রবাসে থাকে, ওইখানে না, ওইখানে দিলে হবে হয়নি, মোটামুটি হয়। কিডনিতে কেন পাথর হয়? নাম্বার 1 কারণ, 1 and only মেজর কারণ, পানি কম খাওয়া। যারা প্রবাসী ভাই আছেন, যারা সৌদি আরবে থাকেন, মিডল ইস্টে থাকেন, আপনারা পানি কম খান। পানি কম খাইলে কিডনিতে পাথর হবে। নাম্বার 2, আপনি যদি অতিরিক্ত ক্যালসিয়াম খান, ক্যালসিয়াম ট্যাবলেট অনেকে মাসের পর মাস, বছরের পর বছর খায়। নাম্বার 3, আপনি কিছু অক্সালেক যুক্ত পাথর আছে, খাবার আছে, যেমন আপনি যদি অতিরিক্ত কচুর লতি, কচু, তারপরে ঢেঁড়স, তারপরে টমেটো, গাজর, মাশরুম, অতিরিক্ত মাংস, এগুলা খান, তাহলে আপনার কিডনিতে পাথর হতে পারে। সো কিডনিতে পাথর হলে আপনার ভয়ের কোনো কারণ নাই। অনেকেই প্রশ্ন করেন যে কিডনিতে পাথর হয়েছে, কি করব? পাথরের সাইজ কত? 3.7 মিলি। ধরেন আপনার কিডনিতে পাথর হয়েছে, আপনি কি করবেন এটা জানা জরুরি না? আমি বলবো, যদি আপনার কিডনিতে পাথর হয়, তাহলে আপনার উচিত হবে একজন ডাক্তার দেখানো। এখন কিডনিতে পাথর হয়েছে কিভাবে বুঝবেন? আমি আবার বলছি যে প্রস্রাব করলে হঠাৎ রক্ত যেতে পারে, ব্যথা করলেও করতে পারে, নাও করতে পারে। কিডনিতে পাথর হলে আপনার প্রস্রাবটা বারবার ইনফেকশন হতে পারে। কিডনিতে পাথর হলে এই দুই পাঁজরে ব্যথা করতে পারে, সুই দিয়ে গুতা দিলে যেরকম ব্যথা করে, স্পাইকি। আর কিডনিতে পাথর হলে আপনি কি টেস্ট করবেন এটাও জরুরি, যে আপনার কিডনিতে পাথর আছে এটা আপনি কিভাবে বুঝবেন। তো আমি বলবো যে আপনার কিডনিতে যদি পাথর হয়, তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। নাম্বার 1,
আপনি একটা এক্সরে করবেন, এটাকে আইভিইউ এক্সরে বলে, অথবা আপনি কেইউবি এক্সরে করেও ধারণা পাবেন। নাম্বার 2, আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, কারণ ডাক্তার সাহেব নিজে আল্ট্রা করে আপনাকে সাইজ বলে দিবে কতটুকু সাইজ হয়েছে, খরচ কম। কেইউবি কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার একটা আল্ট্রাসোনোগ্রাম করলেই আপনার পাথরের সাইজ ঠিক আছে কিনা আপনি বুঝে যাবেন। হ্যাঁ, তার মানে 2 নম্বর টেস্ট হলে একটা আল্ট্রাসোনোগ্রাম করলে বুঝবেন। এছাড়াও আপনি যদি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করেন তাহলে আপনার কিডনিতে পাথর কোথায় আছে, কত সাইজ আছে সেটা বুঝতে পারবেন। এটা জরুরি। এখন কিডনির পাথর সাইজ যদি 3.7 মিলি হয় বা 4 মিলি হয় বা 5 মিলি হয়, এটা কি অপারেশন করে ফেলবো? আমি বলবো যে না, ভুলেও না। কিডনিতে পাথর হইলেই অনেকে ভয় পেয়ে যায়, পাগল হয়ে যায়। আব্দুল্লাহ আল হিমেল ভাই বুঝছেন, পাগল হয়ে যায় কিডনিতে পাথরের ডরে, আতঙ্কে, ভয়ে। আমি বলবো আপনার কিডনিতে পাথর হলে আপনি রিল্যাক্স থাকবেন, রিল্যাক্স। কারণ কি, কিডনির পাথর যদি 10 মিলি বা মিনিমাম 8 মিলির নিচে হয়, এটা অপারেশন লাগে না। এটা পানি খাবেন, মাঝে মাঝে আল্ট্রাসাউন্ড করে দেখবেন সাইজ বড় হয় না ছোট হয়। লেবুর রস খাবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, দেখবেন যে কিডনির পাথর প্রস্রাবের সাথে চলে যায়। আমরা কিছু ঔষধ কিন্তু দিই। কিডনির পাথরের জন্য অনেক ঔষধ আছে, এই ওষুধগুলা খাইলে আপনার কিডনির পাথরটা কমে যাবে বা বের হয়ে যাবে, সাইজ ছোট হয়ে বের হয়ে যাবে। সো কিডনিতে পাথর হলেই অপারেশন এরকম কোনো কথা নেই। 1 থেকে 5 মিলির মধ্যে হলে প্রস্রাবের আকারে পানি খেলে চলে যায়। 5 মিলি থেকে 8 মিলির মধ্যে হলে একটু বড় হয়, আপনার আমরা ওষুধ দেই। সাইট্রাকের ট্যাবলেট কিন্তু আমরা খাইতে বলি, ইউরিকেল ডি খাইতে বলি, ইউরিকিট, তারপরে আরো অনেক ওষুধ আছে। এই ওষুধগুলা খাইলে কিডনির পাথর চলে যায়। এরপরে আপনি যদি দেখেন যে কিডনিতে পাথর 10 মিলি আপনার ব্যথা আছে, তাহলে কি করবেন? অবহেলা করবেন? আপনার কিডনিতে একটা পাথর আছে 10 মিলি। এখন কিডনির পাথর হলে মানুষজন কিন্তু অনেক সময় ব্যথা করে না, হ্যাঁ, অ্যাসিম্পটোমেটিক থাকে। এখন আপনাদেরকে বললে আপনারা বলেন যে এটা তো আমার কোনো ব্যথা নাই, বেদনা নাই, আমি কেন অপারেশন করবো? আর আমার কথা হলো, কিডনির পাথর যদি বড় হয়, এইটা আপনার কিডনি ড্যামেজ করতে পারে, ঠিক আছে? কারণ ভিতরে পানি আটকা পড়বে, পানি আটকা পড়ে কিডনির হাইড্রোনেফ্রোসিস, বা যেটা আপনারা বলেন যে পানি কিডনির মুখ ফুলে গেছে, এইভাবে মুখ ফুলে কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে, কারণ সিরাম ক্রিয়েটিনিন লেভেল বাড়বে। এই জন্য কিডনির পাথর বড় হয়েছে, 10 মিলি হয়েছে, অপারেশন করে ফেলবেন ব্যথা বেদনা না থাকলেও, কারণ এখান থেকে কিডনি ড্যামেজ হতে পারে। সো কিডনি আপনার গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সবুর ভাই জানতে চাইছেন কিডনি আমাদের কি কাজ করে। খুব সহজ করে বলি, কিডনি আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। নাম্বার 1, আমাদের রক্ত পরিষ্কার করে, রক্ত থেকে বর্জ্য পদার্থ বাইর করে দেয়। নাম্বার 2, আমি আবারও বলছি, নাম্বার 2, কিডনি আমাদের শরীরে রক্ত তৈরি করে, লোহিত রক্ত কণিকা। নাম্বার 3, কিডনি আপনার আমার ব্লাড প্রেশার মেনটেন করে। নাম্বার 4, কিডনি আপনার শরীরে পানির ব্যালেন্স মেনটেন করে। আপনার শরীরে যদি অত্যধিক পানি জমে, সেই পানিটা কিডনি প্রস্রাবের আকারে বের করে দেয়। তাহলে কিডনি কত গুরুত্বপূর্ণ কাজ করতেছে। আব্দুল আওয়াল ভাই জানতে চাইছে কিডনি কেন নষ্ট হয়। এটা কমন প্রশ্ন যে কিডনি কেন নষ্ট হয়। আসলে কিডনি দুই পাশে দুইটা কিডনি থাকে ভাই। আল্লাহ তাআলা আপনাকে গিফট করছে। এখন এই কিডনিটা কেন নষ্ট হয় জানেন? আমার এবং আপনার অবহেলা, অত্যাচারে। কারণ আমরা ব্যথার ওষুধ খাই, ডাক্তাররা পরামর্শ নেই না। পানি খাইতে হবে 2.5 থেকে 3 লিটার, আমরা পরিমাণ মতো পানি খাই না। খাইতে হবে ভালো খাবার। কিছু কিছু খাবার আছে যেগুলো খাইলে কিডনি ভালো থাকে। নাম্বার 1, কাঁচা পেঁয়াজ। নাম্বার 2, খুব গুরুত্বপূর্ণ, কাঁচা পেয়ারা। নাম্বার 3, সকল সবুজ শাকসবজি। নাম্বার 4, লং, এলাচ, দারুচিনি, এগুলোতে তৈরি রং চা। তাহলে কিডনি যে ভালো রাখতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু কারণে, যেমন কিছু কিছু ত্রুটির কারণে আপনার কিডনি আপনি নিজে নষ্ট করতেছেন, ড্যামেজ করতেছেন। কি কি? যেমন আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খান, কিডনি ড্যামেজ হইতে পারে। আপনি যদি পরিমাণ মতো পানি না খান, আপনার কিডনি ড্যামেজ হইতে পারে। আপনি যদি দাঁড়াইয়া প্রস্রাব করেন, আপনার কিডনি নষ্ট হইতে পারে। এটা আমাদের ইসলাম ধর্মে নিষেধ। আপনার যদি ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল, আপনি কন্ট্রোল না করেন, কিডনি নষ্ট হবে।
আপনার যদি উচ্চ রক্তচাপ, তার মানে কি হাইপার টেনশন থাকে, আপনি যদি প্রেশার ওষুধ না খান তাহলে আপনার কিডনি নষ্ট হবে। সো আপনার কিডনিটা ভালো আছে কিনা কিভাবে বুঝবেন? আপনার কিডনি ভালো আছে কিনা কিভাবে বুঝবেন? নাম্বার 1, প্রস্রাবের সাথে ফেনা গেলে কিডনি খারাপ, অতিরিক্ত ফেনা গেলে। নাম্বার 2, প্রস্রাব করার সময় অতিরিক্ত দুর্গন্ধ হলে কিডনি খারাপ। খাওয়ার রুচি নষ্ট হলে কিডনি খারাপ। শরীরে হঠাৎ করে অ্যালার্জি হলে কিডনি খারাপ হতে পারে। আপনার 2 পাঁজরে ব্যথা করলেও কিডনি খারাপ হইতে পারে। এই 2 পাঁজরে ব্যথা করলে আপনি প্রস্রাব করেন, পরিমাণ মতো হয় না, প্রস্রাবের কালার চেঞ্জ, অত্যধিক রেড কালার, তাহলে আপনার কিডনি নষ্ট হইতে পারে। ঠিক আছে? সো আপনার কিডনিটা ভালো আছে কিনা জানতে হলে চোখে মুখে পানি আসছে কিনা, বিশেষ করে চোখের পাতার নিচে, পায়ের পাতায়, শরীরে অতিরিক্ত ফুলে গেছে কিনা, এগুলো সব কিডনি রোগের প্রাথমিক লক্ষণ। কটা হয়েছে? হ্যাঁ, রনি সাহেবকে ঠিক করতে পারছেন না? লং জার্নি করবো, বুঝিস নাই? ওটা তো ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট জিনিস না। আমি কালকেই বলছিলাম, সে আজকে রাত হয়ে গেছে। ওটা ইম্পর্টেন্ট জিনিস না, বলো। হ্যাঁ, অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছেন, প্রশ্নগুলোর উত্তর দেই। গালিব ভাই জানতে চাইছেন কিডনি খারাপ হলেই কি মৃত্যু? আশাদুল্লাহ আল গালিব ভাই, আমি মনে করি কিডনি খারাপ রোগ নীরব ঘাতক রোগ। 100% লাগে না, 60 থেকে 70% কিডনি ড্যামেজ হলে কিন্তু লক্ষণ প্রকাশ পায়। আর কিডনির লক্ষণ একবার প্রকাশ হলে সেই কিডনি আর ভালো হয় না। আর কিডনির রোগ কিন্তু নীরবে নিবৃত্ত হয়। এই জন্য কিডনি রোগ ভালো কি, আপনার কিডনিটা ভালো আছে কিনা জানতে হলে বছরে অন্তত একবার সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন। তবে কিডনি রোগ যদি একবার কিডনি ড্যামেজ হওয়া শুরু হয় তাহলে ওই মানুষকে বাঁচানো খুবই টাফ। এই জন্য কিডনি রোগ নীরব ঘাতক রোগ। ধাতু ক্ষয় হওয়ার কারণ কি? আকবর শেখ, এটা খুব গুরুত্বপূর্ণ যে ধাতু ক্ষয় আমাদের ইয়াংদের এই রোগটা বেশি হয়। ধাতু ক্ষয় বলতে বলে আইসা যে আমি প্রস্রাব করি, ভাতের মারের মতো বের হয়, প্রস্রাবের আগেও বের হয়, অনেকে বলে প্রস্রাবের পরে বের হয়, অনেকে বলে সাদা সাদা কি যেন প্রস্রাবের সাথে যায়, অনেকে আবার সরাসরি এসে বলে স্যার প্রস্রাবের সাথে বীর্য যায়, অনেকে এসে বলে আবার স্যার ধাতু ক্ষয় হয়, ধাতু ভাঙ্গে। তো আসলে ধাতু ক্ষয় বিষয়টা হলো যে আপনার যদি কোনো কারণে রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, ধরেন আপনি মাস্টারবেশন করতেছেন বা স্বামী স্ত্রী মিলামেশা করছেন, আপনার বীর্যটা যদি সামনের দিকে প্রস্রাবের নালীতে না এসে পিছনের দিকে চলে যায়, এটা আপনি প্রস্রাব করার সময় পরে এই বীর্যগুলা বের হয়, এটা হলো ধাতু ক্ষয়। তো অনেক সময় আপনার প্রস্টাইটিস মানে প্রস্টেট যে গ্ল্যান্ড আছে, প্রস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন হয়েও কিন্তু আপনার ধাতু ক্ষয় হইতে পারে। হ্যাঁ, ইনফেকশন হয়েও। তো যারা ভিডিওটা দেখছেন, মহিনুদ্দিন ভাই জানতে যে প্রস্রাব ইনফেকশন হলে করণীয় কি? আমি বলবো যে প্রস্রাব ইনফেকশন হলে আপনার মূলত আপনার কয়েকটা জিনিস করতে হবে। বেশি করে পানি খাইতে হবে। যে সকল ফল কামড় দিলে পানি আসে মুখে সেই ধরনের ফল বেশি করে খাবেন। এর মধ্যে লেবুর রস বেশি খাবেন। লেবু প্রস্রাবের ইনফেকশনে খুব ভালো কাজ করে। আর ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে ইউরিন টেস্ট করে আপনি কিন্তু অ্যান্টিবায়োটিক খাবেন। কারণ পরীক্ষা নিরীক্ষা না করে যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, তাহলে আপনার এই রোগ ভালো হবে না। ইয়াসিন ভাই, কিডনি 60% ড্যামেজ হলে কি ওষুধ খেলে আর ভালো হবে না? ইয়াসিন ভাই, রোগ আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, ভালো হয় আল্লাহ তাআলার ইচ্ছায়। ডাক্তার, কবিরাজ, ঔষধ, ওসিলা। তবে 60% কিডনি ড্যামেজ হয়ে যাওয়া মানে অনেক ভয়ঙ্কর একটা বিষয়। কিডনি রোগ চিকিৎসায় ভালো হয়, কিন্তু অনেক ব্যয়বহুল, অনেক বেশি ব্যয়বহুল।
আর ডায়ালিসিস করা সবার পক্ষে সম্ভব হয় না, সব জায়গায় ডায়ালিসিস করাও যায় না। সো কিডনি 60% ড্যামেজ হওয়ার পূর্বেই আপনার সচেতন হওয়া উচিত। ইয়াসিন ভাই জানতে চাইছে, ইয়াসিন খান ভাই জানতে চাইছেন যে ধাতু ক্ষয় এবং বীর্য যাওয়া কি এক জিনিস? আমি বলবো যে আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছেলেরা প্রস্রাবের আগে পরে বা প্রস্রাবের সাথে যে সাদা সাদা যে বিষয়গুলো যায় এটাকেই ধাতু ক্ষয় বলে, অনেকে বীর্যপাতও বলে। তা আমি বলবো আপনি ইউরিন টেস্ট করলে বুঝতে পারবেন। প্রস্রাবে যদি স্পার্মাটোজোয়া উপস্থিত থাকে তাহলে আমরা মনে করি বীর্য যায়, ঠিক আছে? বীর্যের পরিমাণ কমে গেছে, ফরহাদ আলী খান। বীর্যের পরিমাণ কেন কমে সেটা ইম্পর্টেন্ট। আমরা বীর্য নিয়ে অনেক কথা বলছি। বীর্য হলো সিমেন্ট, এটার ভিতরে পানি থাকে, এনজাইম থাকে, ফ্রুকটুজ থাকে, হ্যাঁ, তারপরে আপনার স্পার্মাটোজোয়া বা স্পার্ম বা শুক্রকীট বা শুক্রাণু থাকে। এটাই আসল। এটা কমে কেন? এটা কমে মূলত আপনার অবহেলার কারণে। পানি কম খান, ভালো খাবারগুলো খান না, অত্যধিক রোদে বা গরমে হিটে কাজ করেন, আপনি রেডিয়েশনের ভিতরে কাজ করেন, অনেক সময় অন্ডকোষের টিউমার হয়ে, অনেক সময় অন্ডকোষের ক্রোমোজোম নষ্ট হয়ে এই হরমোন কমতে পারে। পানি গরম হয় না। তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি বীর্যের পরিমাণ কমে যায় আপনি কি করবেন, এটাও তো ইম্পর্টেন্ট। 5টা খাবার খাবেন, 5টা খাবার খেলে বীর্যের যে ঘনত্ব কমছে এটা গাঢ় হবে। নাম্বার 1 কলা, নাম্বার 2 সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস, নাম্বার 3 রাতে 1 গ্লাস দুধ, দুধের মধ্যে অবশ্যই কাঠবাদাম বা কাজু বাদাম এবং কলা মিক্স থাকবে। নাম্বার 5 খুব গুরুত্বপূর্ণ, ডেইলি 2টা ডিম খাবেন কুসুম সহ, আপনার বীর্যের ঘনত্ব বাড়বে। হ্যাঁ ঠিক আছে নি, ঠিক আছে। হ্যাঁ তাহলে এখন হ্যাঁ কি রে গান চলে না? সবকটা বাড়িকা দেখা নাই, নিয়ে যাও, বাড়িকা লাগবে না, অহনা দিকে লাভ আছে নি, ডান্সে ডান্সে নাহলে পরে ফাটাতে পারবো, তখন দেখালাম দোকানে। যারা ভিডিওটা দেখছেন, কোন 5টা খাবার খাইলে আপনার বীর্য গাঢ় হবে বা বীর্য যে শুক্রাণুর পরিমাণ কমছে সেটা বাড়বে, আমি আবারও বলছি। নাম্বার 1 কলা খাবেন বিচি সহ। নাম্বার 2 সপ্তাহে 2 থেকে 3 দিন মাংস খাওয়ার চেষ্টা করবেন, লাল মাংস। নাম্বার 3 যে কোনো সবুজ শাকসবজি প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করবেন, প্রত্যেক দিন, বিশেষ করে পালং শাক, পুঁই শাক, ব্রোকলি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 4 আপনি রাত্রে 1 গ্লাস দুধ খাবেন, বিশেষ করে দুধের সাথে কলা এবং খেজুর মিক্সড করবেন, তাতে আপনি চাইলে বাদাম দিতে পারেন। নাম্বার 5 এই অবশ্যই ডেইলি 2টা করে ডিম খাবেন কুসুম সহ। যারা ভিডিওটা দেখছেন অনেকেই খাবার নিয়ে কথা বলে হচ্ছেন, কোন খাবার, মোহন ভাই জানতেছে কোন খাবারগুলো কোলেস্টেরল কমায়। ইয়েস, খুব গুরুত্বপূর্ণ যে কোন খাবারগুলো কোলেস্টেরল কমায়। আমি বলবো যে কোন খাবারগুলো আপনার কোলেস্টেরল বাড়ায় সেটা জানুন, সেগুলো বন্ধ রাখবেন। যেমন চিপস খান, কোল্ড ড্রিঙ্কস খান, রাস্তার পাশে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলা খান, স্ট্রিট ফুড এগুলা খান, অতিরিক্ত তৈলাক্ত মাংস খান, এক তেল দিয়ে রান্না করা হয় এরকম অনেক খাবার আছে দোকানে, দেখো যে একটা তেল দিয়ে অনেকবার রান্না করে, এক তেলের জন্ম হয় একটা খাবার খাওয়ার জন্য। এই ধরনের খাবারগুলো বন্ধ রাখবেন, ধূমপান বন্ধ রাখবেন, অত্যধিক অ্যালকোহল খাওয়া বন্ধ রাখবেন, অ্যালকোহল খাওয়া যাবে না। হ্যাঁ, আপনি বেশি করে দিনে সবুজ শাকসবজি খাবেন, ভাত কম খাবেন, আপনার রক্তের খারাপ কোলেস্টেরল কমে যাবে। স্পেশালি বিটরুট খাবেন, বিটরুট। পীযুষ দা জানতে চাইছেন, পীযুষ চক্রবর্তী জানতে চাইছেন যে রক্ত বাড়ায় কোন খাবারগুলো। আমি আবারও বলছি, রক্ত বাড়ায় কোন খাবারগুলো, এর মধ্যে অন্যতম হলো লাল শাক, বিটরুট, কলিজা, যে কোনো ডিম এবং কুসুম, যে কোনো মাংস, বিশেষ করে গরুর মাংস আপনার রক্তের পরিমাণ বাড়ায়। মাংস আয়রন থাকে,
এছাড়া আপনি কি খাবেন? আমি বলবো যে কলা খাইতে পারেন, যে কাঁচা কলার ঝোল, কাঁচা কলার ভর্তা, কাঁচা কলা তরকারি সহ পাকা কলা, এগুলো আপনার রক্তের পরিমাণ বাড়াবে। মোহাম্মদ আনিস ভাই জানতে চাইছেন কোন খাবারগুলা খেলে যৌন শক্তি বাড়বে। সে ডাইরেক্ট যৌন শক্তির কথা বলছেন। আসলে যৌন শক্তি বলতে আমরা বুঝি যে আপনার শারীরিক শক্তি বা স্টেমিনা কমে গেলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে। তো যেই খাবারগুলো টেস্টোস্টেরন লেভেলটা বাড়ায়, এইটাই আমি বুঝি যে আপনার যৌন শক্তি বাড়ায়। নাম্বার ওয়ান ডিমের কুসুম সহ খাবেন। ডেইলি 2টা থেকে 3টা ডিম খাবেন। 3 থেকে 4টা খেজুর খাবেন। 3 থেকে 4টা আপনি আখরোট, বা এটা 70 গ্রাম বলি আর কি, 60-70 গ্রাম পর্যন্ত আখরোট বা ওয়ালনাট খেতে পারেন। আপনি অবশ্যই রাতে 1 গ্লাস দুধ খেতে পারেন। হ্যাঁ, আপনি গ্রিন টিতে কিন্তু আপনার ভালো মানের ক্যাফেইন থাকে, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা আপনার টেস্টোস্টেরন বাড়ায়, মানে যৌবন শক্তি বাড়াবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যেগুলো, সেটা হলো যে আপনি সফট ড্রিঙ্কস, ধূমপান, মদ্যপান এগুলো পরিহার করবেন। রাতে খাওয়ার পরে ব্যায়াম করবেন, তাহলে আপনার যৌবন শক্তি বা টেস্টোস্টেরন বাড়বে। আশরাফ ভাই জানতে চাইছে রাতে খাবারের নিয়ম কি? এটা খুব ভালো প্রশ্ন। আমি বলবো যে আমরা যারা স্বাস্থ্য সচেতন, ওজন কমাইতে চাই, যৌবন শক্তি বাড়াইতে চাই, ঠিক আছে, তাদেরকে বলবো যে রাতের বেলা খাওয়ার নিয়ম হলো 3 বেলা খাওয়ার নিয়ম বলি। 3 বেলার খাবার নিয়ম হলো যে আপনি যেই খাবারটাই খান একটু খালি রাখবেন পেটটা, তাহলে আপনি আরাম পাবেন, আপনার গ্যাস্ট্রিকের চান্স কম হবে। তো রাতের বেলায় বলবো যে একটু পেটটা খালি রাখবেন, রাতের বেলা যত কম খাইতে পারেন। আমরা বলি সকালে যা খাবেন দুপুরে তার অর্ধেক, রাতের বেলা তার অর্ধেক। এটা হলো সারাদিন খাওয়ার রুটিন। এর মধ্যে অন্যতম হলো যে রাতে আপনি কখন খাবেন। আমার কথা হলো 7:30 থেকে 8টার মধ্যে খাবেন। 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে ফেলবেন। খাওয়ার পরে 1-2 ঘন্টা আপনি কসরত ব্যায়াম করবেন। এরপর আপনি 9:30 বা 9টার মধ্যে আপনি ঘুমাই যাওয়ার চিন্তা ভাবনা করবেন। এটা হলো খাওয়ার নিয়ম। কবির ভাই রাতে ঘুমানোর নিয়ম, ঘুম কম হয়। আচ্ছা, কবির ভাইরে বলবো যে ঘুম আসার নিয়ম বা একটা অভ্যাস, আপনি যদি রাতে ঘুমাইতে চান, ভালো ঘুমাইতে চান, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট টাইমে প্রত্যেকদিন ঘুমাইতে হবে। ঘুমানোর সময় মোবাইল, ল্যাপটপ এই ধরনের কোনো ডিভাইস মাথার কাছে রাখা যাবে না, যেগুলো রেডিয়েশন থাকবে এবং শব্দ হবে, কল আসতে পারে। আর রাতে ঘুমানোর নিয়ম হলো রাতে ঘুমানোর পূর্বে কলা খাইতে পারেন, কলা খেলে ভালো ঘুম হয়। আর রাতে ঘুমানোর পূর্বে আপনি দুধ খাইতে পারেন, দুধ খেলেও ভালো ঘুম হয়। এছাড়া কি করবেন, যেই রুমে ঘুমাবেন কোনো আলো যেন না আসে, যেই রুমে ঘুমাবেন কোনো শব্দ যেন না আসে। রাত্রে ঘুমানোর পূর্বে আল্লাহর দোহাই লাগে চা, কফি, সফট ড্রিঙ্কস, বিড়ি এগুলা খাবেন না। এগুলা খাইলে আপনার ঘুম নষ্ট, ঘুম হারাম হয়ে যাবে। সো এই ধরনের টেকনিক অবলম্বন করলে ঘুমের ওষুধ খাওয়া দরকার নাই। মোহন খান জানতে চাইছেন কোন খাবারগুলা ওজন কমায়। এরকম কোনো কথা নাই, তবে ওজন কমাইতে গেলে আপনাকে লাইফটা চেঞ্জ করতে হবে, প্ল্যান চেঞ্জ করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে। কার্বোহাইড্রেট বুঝেননি, কার্বোহাইড্রেট কোনগুলো খাবার, এগুলা কম খাইতে হবে। যেমন ধান থেকে যে খাবার তৈরি হয়, ধরেন আপনার ভাত, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, এই সবই ভাত মানে চাউলের তৈরি, এগুলো বন্ধ রাখতে হবে। বন্ধ মানে খুব কম খাবেন। আবার অনেকে বলে যাবে ভাত খাই না, রুটি খাই বেশি কিনা। রুটিও তো এই কার্বোহাইড্রেট। যেমন কেক, বিস্কিট, চানাচুর, আপনি সিঙ্গারা, পুরি, সমোসা যাই খান, এগুলা কিন্তু সবাই হলো গিয়ে কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বেশি খেলে কি হয়, ওই দিন শেষে যত কার্বোহাইড্রেট আপনি খান না কেন, এগুলা হজম হওয়ার পরে, মেটাবলিজম হওয়ার পরে শরীরে চিনিতে রূপান্তরিত হয়। এরপরে আপনি যে চায়ের নামে, কফির নামে, পিঠা খাওয়ার নামে, আচার খাওয়ার নামে যে পরিমাণ অতিরিক্ত চিনি খান, এগুলা খাইলে ওজন বাড়বে না, ওজন কমবে। এগুলা বন্ধ করতে হবে। বেশি করে সবজি খাবেন, বিটরুট খাইলে ওজন কমে, করলা খাইলে ওজন কমে, নিমের পাতার পানি খাবেন, তিতা, ওজন কমে। বুঝছেন নি, খুব গুরুত্বপূর্ণ। এত গরম গাড়ি। ইমরান ভাই ঘন ঘন প্রস্রাব হয়, কি করব? আচ্ছা, ঘন ঘন প্রস্রাবটা কি, যদি আপনি দেখেন যে ঘন্টায় 2-3 বার প্রস্রাব হয়, অথবা 1 গ্লাস পানি খেলে 3 গ্লাস প্রস্রাব হয়, এরকম অনেকে বলে যে পানি খাই 1 গ্লাস, প্রস্রাব হয় 3 গ্লাস।
দিনে নর্মালি 6 থেকে 7 বার পর্যন্ত সর্বোচ্চ প্রস্রাব হইতে পারে। এর চেয়ে বেশি প্রস্রাব হলে ওইটাকে আমরা বলি ঘন ঘন প্রস্রাব। তো ঘন ঘন প্রস্রাবটা কেন হয়? ঘন ঘন প্রস্রাবটা হয় আপনার ওভার অ্যাক্টিভ ব্লাডার এই রোগটা থাকলে। প্রস্রাবের থলিতে প্রস্রাব গেলে আপনার প্রস্রাবের থলি অতিরিক্ত কি স্টিমুলেশন দেয়, ব্রেনকে সিগন্যাল দেয়। এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার, মানসিক রোগী হয়ে যায়। প্রস্রাবের কথা মনে হলেই বাথরুমে যেতে হয়, বৃষ্টির ডাক দিলেই প্রস্রাবে যেতে হয়, প্রস্রাব করে যেতে হয়। এটা সাইকোলজি। অতিরিক্ত বেশি পানি খেলে প্রস্রাব ঘন ঘন হইতে পারে। অনেকেই মনে করে বেশি পানি খেলে বেশি কিডনি ভালো থাকে। ভুল, এটা ভুল তথ্য, ভুল ইনফরমেশন। পানি খাবেন 2.5 থেকে 3 লিটার। পানি যত কম খাবেন প্রস্রাব তত কম হবে। এছাড়া ছেলেদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে, নর্মালি পুরুষ মানুষের 40 বছরের পরে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়। ওইটা বড় হইলে অনেক সময় প্রস্রাব ক্লিয়ার হয় না, ঘন ঘন প্রস্রাব হইতে পারে। এখন প্রস্রাব ঘন ঘন হইলে আপনার উচিত হবে ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসা নেওয়া, এবং চিকিৎসা কিন্তু এই সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ওমর ভাই জানতে চাইছে প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগ কেন হয়। আসলে প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগটা মানুষের একটা মনের অশান্তি। বাংলাদেশে বেশিরভাগ পুরুষ মানুষ, 80% পুরুষ মানুষেরই এই প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগটা আছে। এই রোগটা কি? এটা হলো যে 1 মিনিটের মধ্যে যদি আপনার বীর্য বের হয়ে আসে তাহলে এটাকে প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগ বলবো। কখন? যখন একটানা হতে থাকবে 3 মাস 6 মাস। কেন হয়? নর্মালি আপনি পার্টনার থেকে দূরে থাকলে, ধরেন আপনি প্রবাস থাকেন, অনেকদিন পরে আসছেন, প্রথম দিকে হইতে পারে। এরপরে আপনার যদি পার্টনারের সাথে ভালো রিলেশন না থাকে, মানে ভাবির সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, এটা আপনার হইতে পারে। আপনার শরীরে কিছু রোগ, যেমন ডায়াবেটিস থাকলে, আপনার থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে, টেস্টোস্টেরন হরমোনের কম বেশি ঘাটতি হলে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন রোগ হইতে পারে। অতিরিক্ত টেনশন, নার্ভাসনেস হলে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন রোগ হইতে পারে। যেমন আপনি পারবো কি পারবো না এরকম একটা চিন্তা ভাবনা যদি করেন, আপনি জীবনও পারবেন না। আসলে সেক্সুয়াল ডিজিজটা এটা মানসিক রোগ। এটার মনের শান্তি না থাকলে এটা হয়, মনের মিলের অভাব হলে এই রোগটা হইতে পারে। সো আমি বলবো প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগ হলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ এগুলো ভালো হয়। শামীম পাটোয়ারি জানতে চাইছে ইজাকুলেশন ডিসফাংশন। আচ্ছা, আমি বুঝছি। মূলত এটা হবে ইরেকটাইল ডিসফাংশন, মানে ধ্বজভঙ্গ রোগ। পেনিসকে কিন্তু বলা হয় ধ্বজ বা ধ্বজা। এটা ঠিকমতো ভঙ্গ মানে কি, ঠিকমতো কাজ না করলে এটাকে আমরা অনেকেই দুষ্টামি কইরা বা গ্রামের ভাষায় ধ্বজভঙ্গ রোগ বলি। অর্থাৎ আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন মানে আপনার পুরুষ অঙ্গটা আপনার ইচ্ছা মতো স্ট্রং হবে না, আকর্ষণ কাজ করবে না, ভাবি যে আপনার পাশে শুয়ে আছে এটা আপনার ফিলই হবে না, মানে আপনি যে পুরুষ মানুষ এটা আপনার কাছে মনে হবে না। সব সময় আপনার মন মেজাজ খারাপ থাকবে, অন্য মনস্ক থাকবেন, বিপরীতমুখী লিঙ্গের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। এক কথায় পুরুষাঙ্গ কি স্ট্রং হবে না। এখন পুরুষাঙ্গ যদি স্ট্রং না হয় এইটাকে চিকিৎসা করলে ভালো হয়? আমি বলবো যে 100% চিকিৎসা করলে 100% ভালো হয়। নিয়ম মানতে হবে। কেন হয়? অনেক সময় অত্যধিক হস্তমৈথুন করলে হইতে পারে, অনেক সময় আপনি ভালো খাবার না খেলে হইতে পারে, অনেক সময় ডায়াবেটিস, থাইরয়েড, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে হইতে পারে, এই সকল রোগের কারণে হইতে পারে। অনেক সময় আপনি অনেকদিন পর্ন মুভি দেখছেন, পর্ন আসক্তি ছিলেন, হ্যাঁ, এই কারণে হইতে পারে। সো ইরেকটাইল ডিসফাংশন রোগ চিকিৎসায় ভালো হয়। আচ্ছা, পুরুষ মানুষের নর্মালি কি কি রোগ হয়? যৌন রোগ একটা বলি, কিছু কিছু লক্ষণ বলি। আমাদের কাছে আচ্ছা বলে কয় স্যার আমার কোনো ইচ্ছা বা আকর্ষণই কাজ করে না, এটা একটা। আরেকজন আচ্ছা বলে স্যার ইচ্ছাও কাজ করে আকর্ষণও কাজ করে কিন্তু আমার পুরুষ অঙ্গ স্ট্রং হয় না। আবার অনেকে বলে স্যার ইচ্ছাও কাজ করে স্ট্রংও হয় কিন্তু আমি গেলে স্যার 20 সেকেন্ড 30 সেকেন্ড, মানে প্রি ম্যাচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত হই। এই যে রোগগুলা এগুলা কেন হয় জানেন? এই যৌন রোগগুলা কেন হয়? আপনার খাওয়া দাওয়ার অভ্যাস, আপনার হস্তমৈথুনের মতো বদ অভ্যাস, আপনার ঠিক মতো ঘুম না যাওয়া, আপনার অত্যধিক ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা, রেডিয়েশন, ফোন ব্যবহার করা, ঠিক আছে? আপনি অত্যধিক মদ্যপান করেন,
অত্যধিক ধূমপান করেন, আপনার ওজন একদম গাবরের মতো, একদম অনেক মোটা, আপনি অনেক বেশি ওজন, ওয়েট বেশি, তাহলে আপনার প্রিমেচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, আকর্ষণ কমে যাওয়া, এই রোগগুলা হবে। এগুলো সবই চিকিৎসা করলে ভালো হয়। তসলিম ভাই জানতে চাইছে যে ইরেকটাইল ডিসফাংশন কি ওষুধ খাবো। আসলে আমি আপনাকে বলবো, ইরেকটাইল ডিসফাংশন মানে ধ্বজভঙ্গ রোগ, যেটা স্ট্রং না হওয়া। এটা এই কারণে হয় যে আপনার পুরুষঙ্গে কোনো ত্রুটি আছে কিনা। অনেকের জন্মগত ত্রুটি থাকতে পারে, অনেক সময় পুরুষ অঙ্গে রক্তের সাপ্লাই কম থাকতে পারে। শারীরিক মিলামেশা মানে কি জানেন? পুরুষ অঙ্গে অনেকগুলো রক্ত চলে আসা, ব্রেন সিগন্যাল দেয়, এই রক্ত প্রবাহ বেড়ে যাওয়াটাই পুরুষ অঙ্গ স্ট্রং হওয়া। যদি কোনো কারণে এই ইনসাফিসিয়েন্ট, মানে যেই পরিমাণ সাপোর্ট আপনার রক্তে থাকা দরকার, রক্তের পেনিসে থাকা দরকার, সেটা যদি না থাকে, এটাকে আমরা বলি পুরুষঙ্গ বা ধ্বজভঙ্গ রোগ বা ইরেকটাইল ডিসফাংশন। তো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার এই ভিডিও দেখে যদি লাভ হয়, ভিডিওটা শেয়ার করবেন, মন্তব্য করবেন। হইতেছে নি? হ্যাঁ, আইতেছে, আইসেন নি রে? আইনি না আইসেনি? আমরা তো এই রোডে ঢুকতাম না, রাতে গেছে না, এই তো ঢুকা ঠিক হবে না। ঠিক হবে, বড় রোডে যাম। তো আপনি কথা বলেন একটু ম্যানেজার হিসেবে, যে আপনার জন্য তো আমরা দিয়ে যাবো না। আমরা তো অনেক আগেই খবরটা বসেছি, 1-1.5 ঘন্টা আগে। দাও, দিয়ে দাও, কথা বলে দিই। আবু বারা, এটা কি আসল ফেসবুক পেজ? আমার এই প্রশ্নটাও কমন, যে আমার কোনটা আসল ফেসবুক পেজ। এটা চিনতে হলে মনে রাখতে হবে, আমাদের ফেসবুক পেজে কোনো ছবি দেওয়া নাই, এটা আসল ফেসবুক পেজ। আর আমাদের ফেসবুক পেজ থেকে আমরা লাইভ করি, আমাদের পেজগুলোর ফলোয়ার্স অনেক বেশি। সো যারা ভিডিও দেখছেন, এগুলো শেয়ার করবেন, তথ্যগুলা। হ্যাঁ, বলে না? যারা আমাদের সাথে কথা বলতে চান, এরকম অনেকে নাম্বার চাচ্ছেন, তো এটাও গুরুত্বপূর্ণ। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলতে চান বিদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে, 01333194812, এই নাম্বারটাতে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবেন। 01333194812, এই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ ইমো। আর যারা আমার নাম্বারটা চাচ্ছেন, ঢাকার নাম্বার চাচ্ছেন, আমার সবগুলো নাম্বারই এক। আর যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে চান দেশ এবং দেশের বাহির থেকে, তাদের জন্য বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01333194812। এই নাম্বারে আপনি চেম্বারে আসতে পারেন অথবা অনলাইনে সিরিয়াল দিয়ে দেখাইতে পারেন। মোহাম্মদ নবাব ভাই জানতে চাইছেন যে অন্ডকোষে ব্যথা করে। আসলে অন্ডকোষে কেন ব্যথা করে, এটা অনেকেই জানতে চায়। অন্ডকোষ পুরুষ মানুষের সবচেয়ে সংবেদনশীল একটা অঙ্গ। এটা হলো পুরুষ অঙ্গের নিচে 2টা টেস্টিস থাকে। এখান থেকে মূলত টেস্টোস্টেরন এবং শুক্রাণু তৈরি হয়। যদি কোনো কারণে আপনার অন্ডকোষে ত্রুটি থাকে, অন্ডকোষে কোনো কারণে আপনার টিউমার হয়, ভেরিকোসেলি হয়, অন্ডকোষে যদি কোনো কারণে ইনফেকশন হয়, অর্কাইটিস হয়, তাহলে আপনার ব্যথা করতে পারে। সো অন্ডকোষে ব্যথা একটা ক্রনিক হইতে পারে, একটা অ্যাকিউট হইতে পারে। ধরেন আপনার অন্ডকোষে প্যাচ লাগতে পারে, প্যাচ, টর্শন, এটা হইলে কিন্তু 6 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। এই জন্য অন্ডকোষে যদি আপনার প্রচন্ড ব্যথা হয়, টর্শন হয়, আপনি বুঝতে পারবেন না, আপনি সার্জারি বা ইউরোলজি ডাক্তার দেখাবেন, দেখবেন যে আপনার রোগ নির্ণয় হবে। সো অন্ডকোষে ব্যথা হইতে পারে কি কারণে? টর্শন হলে, প্যাচ লাগে দেওয়া, আপনার টিউমার হলে, অর্কাইটিস হলে, ভেরিকোসেলি হলে, অন্ডকোষ ছোট বড় হলে, প্রস্রাবের ইনফেকশন হলে অন্ডকোষে ব্যথা করতে পারে। অন্ডকোষে ব্যথা করলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। হ্যাঁ, কবিরুল ভাই আমার নাম্বারটা চাইছেন, আমি আবারও বলছি, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হলো 01333194812।
এটা আমার সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। অনেকেই লিখতেছেন আপনারা, ইয়েস কবির ভাই ঠিক আছে, সুমি আহমেদ ঠিক আছে, এটাই আমার নাম্বার। এই নাম্বারে সিরিয়াল দিতে চাইলে আপনি কথা বলবেন। তুমি এসে যাও। কি খবর পারভেজ আনোয়ার? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রাজু মিয়া কেমন আছেন? ভাই আপনার সাথে কথা বলবো না, দেখে কল দিয়েছে অনলাইনে। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা কি সমস্যা বলেন তো ভাইয়া? টাইমিং এর সমস্যা কিরকম? থাকা যায় আর বেশি থাকা যায় না, উত্তেজনা সব থেকে ঠিক আছে, আর হালকা একটু চিকন হয়ে গেছে আগের থেকে। মানে আপনার কথা হলো টাইমিংটা সমস্যা, এমনি উত্তেজনা ঠিক আছে, আর পুরুষঙ্গের সাইজটা আগে সেটা ছোট মনে হয় নাকি? হ্যাঁ চিকন মনে হয়, লম্বা ঠিক আছে। আচ্ছা মানে লেন্থ বা লম্বা ঠিক আছে, আপনার মনে হয় যে ব্রেড বা সাইজটা চিকন মনে হয় নাকি? আচ্ছা আল্লাহ ভরসা। আপনি কি বিয়ে করছেন? বেবি আছে? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখছেন, ধরো ভাইটা দিয়ে দাও, ধরো নিয়ে দাও। আমি যারা ভিডিওটা দেখছেন অনেকেই পুরুষঙ্গের সাইজ নিয়ে প্রশ্ন করেন, তো এটা একটু বলি যে পুরুষঙ্গের সাইজ অনেকেই প্রশ্ন করে যে পুরুষঙ্গের সাইজ ছোট, একটু আতঙ্কের মধ্যে আছেন, পুরুষঙ্গের সাইজ চিকন, এই একটু আতঙ্কের মধ্যে আছেন। আসলে আমরা তো কেউ কাটটা দেখি নাই, আমরা একটা অনুমান করি, একটা ধারণা করি। কি ধারণা করি? যে নর্মালি আপনার পুরুষঙ্গের সাইজ এই মিডিল, আমরা যা এশিয়াতে বাস করি এই অঞ্চলগুলোতে কোনো স্পেসিফিক সাইজ নেই, এটা এভারেজ 5 ইঞ্চ অর আশেপাশে। সাইজটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে আপনার স্বামী স্ত্রীর মহব্বত, আপনি স্বামী স্ত্রী মিলামিশা কতটুকু করতে পারেন, আপনার বীর্যের কোয়ালিটি ভালো আছে কিনা, আপনার সম্পর্কটা ভালো আছে কিনা, ভালোবাসার সম্পর্কটা। এই সাইজ চিন্তা করে যদি আপনি বিয়ে না করেন, জীবনটাই শেষ। এই যে দিনটা যাবে সেই দিনটাই শেষ। শরীফ ভাই জানতে চাইছে টেস্টোস্টেরন হরমোন কেন কমে। আচ্ছা টেস্টোস্টেরন হরমোন নিয়ে যদি আমি কথা বলি এখন, মনে রাখবেন টেস্টোস্টেরন হরমোনটা এমন হরমোন, যাদের ফোন আছে টেস্টোস্টেরন দিয়ে দিই 10 মিনিট দিয়ে দিই, হ্যাঁ টেস্টোস্টেরন 10 মিনিট দিয়ে দিই, 10 মিনিট দিয়ে দিই টেস্টোস্টেরন। যারা যারা আছো কিরে এই গোলামের পুত গোলাম 29 টাকা হয় না? তুই বালা নেই এটা করলি, তুই বালা নেই টাকা যদি না পাইলে আর আমাদের আগের ড্রাইভার সাহেব বলছে যে আপনার কোন জিনিসপত্র গাড়িতে রাখলে আমাকে জানান। ওইখানে ড্রাইভার সাহেব আটকা পড়ে গেছে, কারণ ওই ড্রাইভার সাহেব হ্যান্ড ওভার দিচ্ছে, তখন কিন্তু বলে 10,000 টাকা এখানে আছে মামলা দিয়ে ভুলটা কইরা। এখন ওটা কি চলেনি? এটা কি চলেনি? তোমাদেরকে আমি 2 দিন আগে বলছি রনি, 2 দিন আগে কালকে করেছেন, কালকে রাত দিয়ে মেমোরি কিনেছি, মেমোরি দেন, মেমোরি দিন ঢুকামু তোমার ওটা যে টাচ ধরনের কই তো মেমোরি কার্ডের কথা কইছি, টাচ বলে তো এটা লাগে না। বক্স না বুলেট তো বক্স আনে দি আমরা গাড়ি তো চলাতে রুম দা বক্স গাড়ির মধ্যে বক্স আছে না, এই গাড়ি কি অন এটা তো চলে না। কি চলে না? আর কি বক্স বললে গাড়ি যে এটা তো অ্যাডজাস্ট করা আমি বলে তো বক্স তো টকর করেই আছে পিসিতে। এটা কি চলবে না? এটা কারণ হ্যাঁ এটা কারণ তো চলবে না, ব্লুটুথ তো গানে দেন এটা বান আমি বাইরে আছে তো এটা বড় রোগে আছে কি নিয়ে আপনাদের একটা সালা আপাতত কিছুই তো নেই আমরা ডাইরেক্ট তার লাগাই দিন লই আয়, অন্ত সময় নাই তো ওমা ওই এই পানি রোগে বাদ
তাহলে আমি এটা টানবো 10 মিনিট। এমন অভিনয় করিস, বৃষ্টি আইব নি আজকে? বাইরে কি বৃষ্টি আছে? বৃষ্টি আছে নি আজকে? বৃষ্টির যে অবস্থা স্যার, হ্যাঁ। বাইরে বিভিন্ন জেলাতে অনেক বৃষ্টি হয়ে আছে। তোমাদের ইউটিউবের যে অবস্থা, এটা বাইরে করে রেকর্ড করো। ওই 60 জন আছে লাইভে গত 1 ঘন্টা থেকে, 60 জন। ওটা আমার মনে হয় ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে ইদানিং। না স্যার, ভিডিও জিনিসটা ঠিক আছে। আমরা একটু কথা বলি। আব্দুর রহমান ভাই এবং আবু হোসেন ভাই জানতে চাইছেন টেস্টোস্টেরন হরমোন কিভাবে বাড়ে। আমি বলবো টেস্টোস্টেরন হরমোন হলো একটা পুরুষ হরমোন। আমরা কিন্তু কাজ করতেছি, যাও বাইরে যাও। আরে বাইরে কথা বল গিয়া, ও তো বুঝেই নেই এখনো। বাইরে কথা বল। তানিয়া আক্তার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটাতে রেকর্ড করে ফেল, এটাতে 60 জনের ইয়ে করে লাভ কিছু তো ইংলিশে। এটা কালে ইয়ে লাগা, ব্লুটুথ লাগাই টান দে, কাজে লাগবে যে ইয়ে গুলো করলে। এটা আসে না তখন আছে 4000 না কত ইয়ে সময় করছি, কত দেখতো দেখছিস নি কারবারটা মরে গেছে না, মারা গেছে না। আর কি রেডি করবি না? রেডি করলে একসাথে নেই, এটা তো আমি লম্বা দিলে কাজে লাগবে। তোদের বাড়ি থেকে কি আনবি? আনলে আমাদের না কত সাল বসছিল হয়ে আছে। কোন জায়গায়? এটা কোন জায়গায় চিনিস নি? কথা লাভ আছে। আর হিসাবে 1000 টাকা জরিমানা হয়েছে নাকি? টাকা পয়সা আছে তো। গাড়িতে কি কোনো ত্রুটি আছে? টান দিছে না? টান দিয়ে আসো তো, কিন্তু টান দিয়ে এসে সেট করে রাখো। আপনার ধরনের নিয়ে যাও, চলে যাও। যাও যাও, গাড়ি তখন খোলা আছে তো রাত্রে? আরে না আরে না, তোর যেটা আনছে সেটা আনতে পারবি না, সেটা আনতে লাগাই এটা বাড়িতে তোকে গাড়ি চলে যেতে, গাড়ি নিয়ে চলে যেত। এটা সানি আইতে 1 ঘন্টা লাগবে ভাই। অনেকে রেডি হয়েছে নি? কই আলটা কই? কি দিয়ে নিবি আলটা? ব্লুটুথ কই? ব্লুটুথ কই? আমার 8টা ব্লুটুথ কই থাকে? ব্লুটুথ কই? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন, আজকে আমি কথা বলছিলাম ধাতু ক্ষয় এবং প্রস্রাবের জ্বালাপোড়া। তো এর মধ্যে অনেক প্রশ্ন আছে। শাহাদত বাউল টেস্টোস্টেরন হরমোন কেন কমে, বাড়াতে কি খাবো জানতে চাইছেন। তো শাহাদত বাবুল ভাইকে বলবো, টেস্টোস্টেরন হরমোনটা হলো একটা পুরুষ হরমোন। এটা মূলত টেস্টিস বা অন্ডকোষ থেকে বের হয়। আর টেস্টোস্টেরন হরমোনটা সেক্স হরমোন, এটা স্টেরয়েড হরমোন। তো আমি বলবো, যদি আপনার এই হরমোনটা কমে তাহলে আপনি কিভাবে বুঝবেন। এর পূর্বে বলি এটা পুরুষ হরমোন কেন।
এই টেস্টোস্টেরন হরমোনের কারণে ছেলেদের বৈশিষ্ট্য মেয়েদের থেকে আলাদা। যেমন ছেলেদের মাংসপেশি দেখেন, এই মাংসপেশি এটা আলাদা হয়, ঠিক আছে, হাড়গুলা শক্ত মোটা হয়। তারপরে ভয়েস, এই যে গলার ভয়েস, এটাও চেঞ্জ হয় হরমোনের কারণে। এরপরে এই যে দাড়ি, মোষ, চুল, এগুলাও কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কারণে হয়। আর যে সেক্সের একটা বিষয় থাকে, শারীরিক মিলামেশার আগ্রহ, টাইমিং, এটাও এই টেস্টোস্টেরন হরমোনের কারণে বাড়ে। এখন যদি কোনো কারণে আপনার এই টেস্টোস্টেরন হরমোন কমে, আপনি কিভাবে বুঝবেন? কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোনটা কমছে? আবারও বলবো, টেস্টোস্টেরন হরমোন কমলে আপনার আগ্রহ কমবে, আপনার পার্টনারের প্রতি আগ্রহ কমবে, আপনি পার্টনারের সাথে শুয়ে থাকবেন, আপনার কোনো ইচ্ছা শক্তি থাকবে না। একবার স্বামী স্ত্রী মিলামেশা করলে পরের বার কোনো ইচ্ছা হবে না। অনেকের টাইমিং কমে যায়, অনেকের প্রিমেচিউর ইজাকুলেশন যেটা টাইমিং, এটা কমে, অনেকের ইরেকটাইল ডিসফাংশন রোগ হয়। আপনার মেজাজ খিটখিটে হবে, আপনি হুদাই বউর সাথে ঝগড়া করবেন, কোনো কিছু কইলে আপনার ভালো লাগবে না। হ্যাঁ, আর টেস্টোস্টেরন হরমোন কমলে চেহারা সুরত নষ্ট হবে, ডিপ্রেশন কাজ করবে, আপনার দাড়ি, মোষ, চুল এগুলা পাকবে বা অনেকে চুল উঠে যায়। এখন এই হরমোনটা বাড়াইতে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বাড়াইতে আপনি কি খাবেন? আপনার শরীরে যদি ঘাটতি হয় পূরণ করতে কি খাবেন? নাম্বার 1, সবুজ শাকসবজি, একদম নাম্বার 1 এটা। যে কোনো সবুজ শাকসবজি যেন আপনার খাদ্য তালিকায় খাবারের মধ্যে প্রত্যেক দিন থাকে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2, কলা খাবেন বিশেষ। নাম্বার 3, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন, সেই গরু, খাসি, মহিষ, ভেড়া, যেটাই আপনি ম্যানেজ করতে পারেন। নাম্বার 4, আপনি রাতে 1 গ্লাস দুধ খাবেন, ওই দুধের ভিতরে কলা থাকবে, ওই দুধের ভিতরে খেজুর থাকবে, ওই দুধের ভিতরে বিভিন্ন রকমের আপনার বাদাম আপনি মিক্সড করে 1 গ্লাস দুধ খাবেন। আর শেষ রাতে 2টা ডিম কুসুম সহ খাবেন, অথবা দিনের যে কোনো সময় 2টা ডিম কুসুম সহ খাবেন। এই 5 ধরনের খাবার খেলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে। এখন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আপনি কি পরীক্ষা করবেন, এটাও কিন্তু অনেকে জানতে চায়। আপনি মনে রাখবেন, আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন একটা মারাত্মক প্রভাব বিস্তার করবে। যদি কোনো কারণে এই হরমোনটা কমে, আপনার শরীরে প্রভাব বিস্তার করবে, আপনার কনজুয়াল লাইফ, অর্থাৎ আপনার পারিবারিক লাইফ, যেটা সেক্সুয়াল লাইফে কিন্তু মারাত্মক হ্যাম্পার আসবে। সো এই হরমোনটা কমছে, এটা আপনি কিভাবে বুঝবেন? কিছু লক্ষণ বলছি। মেজাজ খিটখিটে হবে, বিপরীতমুখী লিঙ্গের প্রতি আকর্ষণ কমবে, টাইমিং কমবে, তারপরে আমি বলবো যে আপনার ইরেকটাইল ডিসফাংশন হবে, ঠিক আছে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, এই ভালো না লাগা একটা রোগে অভ্যাসে পরিণত হবে, মেজাজ খিটখিটে হবে। আপনি সিরাম টেস্টোস্টেরন লেভেল টেস্ট করলেই এটা আপনার পর্যাপ্ত পরিমাণে আছে কিনা শরীরে এটা বুঝতে পারবেন। সো আপনার যদি টেস্টোস্টেরন হরমোন কমে, সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে কি জানেন? কি ক্ষতি হবে জানেন? সেটা হলো আপনার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার, অর্থাৎ আকর্ষণ থাকবে না, আপনার পুরুষাঙ্গ শক্তিশালী বা স্ট্রং হবে না, পুরুষাঙ্গ সাইজে ছোট হবে, আপনার শুক্রাণু আছে না, এই শুক্রাণুর পরিমাণটা কমে যাবে, কারণ টেস্টিস থেকে শুক্রাণু তৈরি করে এই টেস্টোস্টেরন হরমোন। সো এই টেস্টোস্টেরন হরমোন কমলে আপনি ডাক্তার দেখাবেন, ভালো খাবার খাবেন, ব্যায়াম করবেন, ঘুম ঠিক মতো যাবেন। ঘুম যাওয়ার নিয়ম হলো রাত 9টা 9:30টার মধ্যে ঘুমাই যাবেন। এখন যদি আপনি ভোর রাত পর্যন্ত টিভি মোবাইল দেখা সকাল 10টা পর্যন্ত ঘুমান, কোনোভাবে আপনি টেস্টোস্টেরন হরমোন বাড়বে না। এটা নর্মালি পিক লেভেল থাকে ভোরে। এই জন্য অনেকে কিন্তু জানতে চায় যে কোন সময় স্বামী স্ত্রী মিলামেশা করলে সবচেয়ে ভালো সময় পাওয়া যায়, বেশি সময় পাওয়া যায়। এই বিষয়ে আমি যতটুকু জানি, গবেষণায় যতটুকু বলে যে দিনের ওই সময়টায় স্বামী স্ত্রী মিলামেশা করা উচিত,
যেই সময় এই টেস্টোস্টেরন লেভেলটা সবচেয়ে বেশি থাকে। সেই অর্থে বাংলাদেশের ক্ষেত্রে ফজরের নামাজের আজানের যে সময়টা, এই সময়ের আগে পিছে আপনি এই আমার যতটুকু ধারণা হরমোনটা মূলত ভোরবেলায় বেশি থাকে। ভোরবেলায় স্বামী স্ত্রী মিলামেশা করলেই আপনি সবচেয়ে বেশি সময় পাবেন। শাহানাজ আপা জানতে চাইছেন কোন সময় মিলামেশা করলে বেবি হওয়ার চান্স বেশি। আসলে এইটা আল্লাহ তাআলার উপর নির্ধারিত। আল্লাহ তাআলা চাইলে রাস্তায় আল্লাহ তাআলা চাইলে আপনার বেবিটা আসবে। নর্মালি মাসিকের 10তম দিন থেকে 20তম যে দিনটা আছে, এই দিনের মাঝখানে যে কোনো সময় ডিম ফুটে। এই সময় আপনি স্বামী স্ত্রী মিলামেশা করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে 14তম দিন, 15তম দিন, 16তম দিন। সো যারা ভিডিও দেখছেন, আর কি কোনো কাজ নাই, বাইরে কথা বলা যায় না, এ তো বলত ম্যানেজার। এই তোরা ঘরের ভিতরে তোমার কেন এবার সব বেরো, সব কুলাঙ্গা বেরো, বেরো, সব উল্টে গেছে একেবারে। একজন উল্টে গেছে মনে হয়, ঘর উল্টে গেছে একজনে মনে হয়। আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, উত্তরও সুন্দর সুন্দর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা লাইভটা দেখছেন, বীর্যের পরিমাণ কমে গেছে, তৈবুর রহমান। আসলে আমি যতটুকু বুঝছি যে আমাদের একবার স্বামী স্ত্রী মিলামেশা করলে 2 থেকে 3 ml বীর্য বের হওয়ার কথা। যদি এর মধ্যেই থাকে তাহলে আপনারটা এভারেজ। যদি এর কম হয় তার মানে যে আপনি বাবা হইতে পারবেন না এরকম না। 1 ml বীর্য থেকেও বাবা হইতে পারবেন। মূলত প্রশ্ন হলো বীর্যের কোয়ালিটি ঠিক আছে কিনা, কোয়ালিটিটা কি, পরিমাণে ঠিক আছে কিনা, সংখ্যায় শুক্রাণু ঠিক আছে কিনা, শুক্রাণুগুলা তাজা আছে কিনা। 1 ml বীর্যে আপনার 15 মিলিয়ন শুক্রাণু থাকতে হইব। আবার শুধু 15 মিলিয়ন থাকলেই হবে না, এই 15 মিলিয়নের 40% অ্যাক্টিভ মোটাইল মানে নড়াচড়া করা থাকতে হইব। এই বীর্য শুক্রাণুগুলার আবার 4% স্ট্রাকচারালি গঠন ঠিক থাকতে হবে, মরফোলজি ঠিক থাকতে হবে। তাহলেই আপনার শুক্রাণু মানে কোয়ালিফাইড এবং বাবা হওয়ার জন্য আপনি ফিট। জয়নাল আবেদিন ভাই জানতে চাইছেন কেন বাবা হইতে পারে না ছেলেরা। তো ভাইয়ের নাম আর আমার নাম এক, মাশাআল্লাহ। আপনি কুড়িগ্রাম থেকে লিখছেন। আসলে বাবা না হওয়াটা বা একটা ফ্যামিলি সন্তান জন্ম দেওয়া না দেওয়াটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। তবে বন্ধাত্ম একটা শব্দ আছে। হাজবেন্ড ওয়াইফ 1 বছর স্বামী স্ত্রী মিলামেশা করবে, যদি কোনো পদ্ধতি ব্যবহার তারা না করে, তার মধ্যে যদি বাচ্চা না হয়, অথবা যদি আপনি অনেকদিন ট্রাই করছেন বাচ্চা নেওয়ার জন্য আপনার বেবি আসতেছে না, এটাকে আমরা বন্ধাত্ম বলি। এটা মূলত ছেলেদের কারণে হয় এবং মেয়েদের কারণে হয় এরকম না, দুইজনেই সমানভাবে আক্রান্ত হইতে পারে রোগে, 50%। সো ছেলেদের বিষয়টা বলি, বাবা না হওয়ার কারণ আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন, আপনার পুরুষ অঙ্গ যদি স্ট্রং না হয়, আপনার ইচ্ছা কাজ করে আপনার পুরুষ অঙ্গ স্ট্রং হয় না, তাহলে তো আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবেন না। এটা ইরেকটাইল ডিসফাংশন, এরকম হলে আপনি বাবা হইতে পারবেন না। নাম্বার 2, আপনার শুক্রাণু যদি 0 হয়, শুক্রাণু 0 কি অ্যাজোস্পার্মিয়া, নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণু তৈরি হয় না, অথবা অনেক সময় তৈরি হয় ওই যেই পথে আসে ভাস ডিফারেন্স এপিডিডাইমিস, ওইটা ব্লক, ওটা ছাড়াই দেওয়ার পরেও আসে না, ঠিক তখন আপনি বাবা হইতে পারবেন না। অনেক সময় শুক্রাণুর পরিমাণ আছে কিন্তু কম, অলিগোস্পার্মিয়া, 3 মিলিয়ন বা 4 মিলিয়ন বা 3.5 মিলিয়ন, শুক্রাণুর কোয়ালিটি ভালো না, তখন আপনি বাবা হওয়াটা টাফ হবে। সো আপনি বাবা হইতে পারবেন না। আরেকটা বিষয়, যদি আপনার ভ্যাসেকটমি করা থাকে। যাই হোক, আপনার মেয়েদের কিন্তু অনেক সমস্যা থাকলে অনেক সময় মা হইতে পারে না। যেমন জরায়ুতে টিউমার, জরায়ুর পাশে টিউমার, যেমন জরায়ুর পাশে অনেক সময় পলিসিস্টিক ওভারি হয়। আর পলিসিস্টিক ওভারি অর্থাৎ একটা ওভারিতে অনেকগুলা সিস্ট থাকে। এইটা যদি সিনড্রোম প্রকাশ পায়, লক্ষণ যেমন তার ওজন বাড়বে, মেয়েটার দাড়ি মুজ গজাইতে পারে, মেয়েটার চুল পড়ে যেতে পারে, মেয়েটার মাসিক অনিয়মিত হইতে পারে, মেয়েটা অনেক ওজন মানে অবেসিটি গ্রো করতে পারে।
এই সকল ক্ষেত্রে মেয়েদের বাচ্চা হয় না। যাই হোক, এই সকল কারণে আপনি বাবা মা হইতে পারবেন না। আতিক ভাই জানতে চাইছেন যে শারীরিক মিলামেশার টাইম কত হওয়া উচিত। তো আসলে শারীরিক মিলামেশা মানে আপনি যেটা বুঝেছেন যে ইন্টারকোর্স কয় মিনিট হলে আপনার উপযুক্ত টাইম, এরকম কোন টাইম কোথাও লেখা নেই। গবেষণায় যতটুকু দক্ষিণ এশিয়া বা আমাদের এই যে বাংলাদেশ ধরেন, পাশে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, এই সকল জায়গায় টাইমিংটা এরকম হওয়া উচিত এভারেজ 7 থেকে 10 মিনিট। তো আসলে 5-7 মিনিট সেটা বড় কথা না। বড় কথা হলো আপনি আপনার স্যাটিসফ্যাকশন আছে কিনা সেটা ইম্পর্টেন্ট, আর আপনার বীর্যের কোয়ালিটি আছে কিনা সেটাও ইম্পর্টেন্ট। আপনার পার্টনার, অনেক পার্টনার আছে, ধরেন আপনি 1 মিনিট মিলামেশা করতে পারেন, যদি আপনার পার্টনারের 58 সেকেন্ডে আপনার অর্গাজম হয় তাহলে আপনি সাকসেস। আবার ধরেন আপনি 30 মিনিট মিলামেশা করতে পারেন, কিন্তু 30 মিনিটের মধ্যেও আপনার পার্টনারের অর্গাজম হয় নাই, 31 মিনিটে হওয়ার কথা, তাহলে আপনি ব্যর্থ। আমার কথা কি বুঝতে পারছেন? টাইমিংটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বোঝাপড়া। আপনি আপনার পার্টনারকে ভালোবাসুন, আই লাভ ইউ বলুন, মাঝে মাঝে বাজার মার্কেট কিছু কইরা দেন, ঘুরতে নিয়ে যান, দেখবেন যে বাংলাদেশের নারী ওরা খুব ধৈর্যশীল, আপনার সংসার ভাঙবে না। সংসার কখন ভাঙে? একদিকে আপনি টাইমিং দিতে পারেন না, আরেক দিকে আপনার ব্যবহার ভালো না, আপনি ঠিক মতো সংসারে উপার্জন করেন না, ঠিক তখন একটা সংসার ভাঙে। হাসন রাজা ভাই, শিল্পীর নামে নাম আপনার, বিয়ে করতে ভয় পাই। আচ্ছা, বিয়ে করতে ভয় পাই এটাও একটা কমন প্রশ্ন ইদানিং। কারণটা কি? ওই হস্তমৈথন, পর্নোগ্রাফি, হ্যাঁ, অর্থাৎ পর্ন মুভি দেখতে দেখতে আসক্ত হয়ে গেছেন। এমন আসক্ত হয়েছেন নিজের ফ্যামিলির লোকজনকেও খারাপ চিন্তা ভাবনা করেন, এরকম বহুত ছেলে ফেলে আছে, আস্তাগফিরুল্লাহ। তো আমি বলবো, পর্ন মুভি, পর্নোগ্রাফি, অতিরিক্ত মাস্টারবেশনের কারণে আপনার পুরুষাঙ্গটা আগের মতো শক্ত হয় না, সাইজ ঠিক মতো কাজ করে না, এরকম কিন্তু অনেকেই আছে। তো আমি বলবো যে আপনি বিয়ে করেন, আপনার বিয়ে করা উচিত, বিয়ে করে ফেলবেন, দেখবেন যে মনের ভিতরে কোনো ভয় রাখবেন না, বিয়ে করার পরে সব ঠিক হয়ে যাবে। যে মেয়েটা আপনার ঘরে আসবে সে কিন্তু সংসার করতে আসবে। কারণ কি, বাংলার নারী যত কষ্টই হোক সে সংসার ভাঙতে চায় না। সো আপনি তাকে ভালোবাসবেন, যে মেয়ে ঘর সংসার করার, সে বিল্ডিং না থাকলেও করবে, কুড়ে ঘরেও ঘর করবে। আর যে ঘর সংসার করবে না, 10 তলা বিল্ডিং করলেও সে আরেকজনের লাগে টাঙ্কি মারবে। এই সত্যি কথা, আপনি বিশ্বাস নয়, আশেপাশে তাকাই দেখবেন। সো আল্লাহর কাছে চাবেন একটা ভালো মেয়ে যে আপনাকে ভালোবাসবে, আপনিও ভালোবাসবেন, বিয়ে করা ফেলুন। হাসন রাজা ভাই, এই এত লাগাই তো, যে কয়টা তো লাগাই তো ভাই, কাইটা কিন্তু তো কি হয়েছে, কি বলি তুই চলছে লড়াই যাত্রা বাড়ি নাকি? যারা ভিডিওটা দেখছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। প্রস্রাব জ্বালাপোড়া করলে কি টেস্ট করব? রাজীব খান। তা আমি বলবো যে প্রস্রাব জ্বালাপোড়া কখন করে জানেন? যখন আপনার প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়, প্রস্রাবে কোনো ইনফেকশন হয়। কেন হয়? আপনি যদি কম পরিমাণ পানি খান, আমি আবারও বলছি, আপনি যদি কম পরিমাণ পানি খান তাহলে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। আপনার প্রস্রাবে যদি ইনফেকশন হয়, কি কারণে হয়? যে আপনি যদি ধরেন যে কোনো একটা এমন বাথরুমে টয়লেট করলেন, প্রস্রাব করলেন, যেখান থেকে সিটা এসে আপনার প্রস্রাবের নালীতে ইনফেকশন হতে পারে। আর প্রস্রাবে ইনফেকশন হলে বা জ্বালাপোড়া করলে আপনি সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, ইউরিন আরি টেস্ট করবেন, একটা KUB আল্ট্রাসোনোগ্রাম করবেন। দরকার আছে না? তাহলে দেখ কোন দিকে যাবো, সেটা আমি জানি, আপনি তখন দেখান নাই তো। তখন আমি ফসল করেছিলাম না, বৃষ্টি রুগী দেখা গেল কোথায়, 11টা রুগী, কিন্তু 5-6টা দেখায় নাই, সবাই দেখায় চলে গেছে। কিন্তু আপনার 11টার মধ্যে 8টা চাল রইল কয়টা? বস্তা করতে দিব আমি। হ্যাঁ,
শামীম শেখ, লিঙ্গ শক্ত হয় না, কি করব? আসলে লিঙ্গ শক্ত হয় না, এটা একটা আপনার ইরেকটাইল ডিসফাংশন রোগ। এটা মূলত কেন হয়? এটা আপনার ভয় থেকে হয়, ভয় ভীতি। আপনি পার্টনারকে ভয় পান, আপনার পার্টনারের কাছে যেতে আপনি ভয় পান। সো আমি বলবো যে আপনি যদি কোনো অত্যধিক হস্তমৈথুন করে থাকেন তাহলে বন্ধ রাখতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটাও আপনার পরীক্ষা করে আপনার ওষুধ খেতে হবে। আর লিঙ্গ শক্ত না হওয়ার আরো কিছু কারণ আছে, যেমন আপনি যদি ঠিকমতো খাবার না খান, আপনি যদি ঠিকমতো না ঘুমান, আপনি যদি হরমোনের পরিমাণটা না মাপেন, আপনার হরমোনটা যদি কমে থাকে টেস্টোস্টেরনটা, তাহলে আপনার লিঙ্গটা শক্ত হবে না। সো আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখানোর পরে আপনি হরমোনের লেভেল জেনে যদি আপনি ঔষধ খান, নিয়ম মেনে চলেন, ভালো খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার এই লিঙ্গটা শক্ত হবে এবং এই সকল রোগ কিন্তু চিকিৎসায় ভালো হয়। শেখ ভাই, সাকিব ভাই একটা স্বপ্ন দেশের একটা ভিডিও বানান প্লিজ। স্যার আমি অনেক দিন চিকিৎসা করছি কিন্তু ভালো হয় না, যতদিন ওষুধ খাই ততদিন ভালো থাকি। তো আসলে আপনার প্রতি মাসে 30 থেকে 80 বার স্বপ্ন দোষ হয়, এটা তো খুবই খারাপ জিনিস। তো স্বপ্ন দোষ বিষয়ে বলি, আপনার ঘুমের ভিতরে যদি আপনার লিঙ্গ দিয়ে আপনার বীর্যটা বের হয়ে যায় কোনো খারাপ চিন্তা ভাবনা বা কোনো স্বপ্ন দেখার মাধ্যমে, তাহলে এটাকে আপনার স্বপ্ন দোষ বলি। এটা স্বপ্ন দোষ, শব্দটা স্বপ্ন দোষ বলা উচিত না। স্বপ্ন দোষ আসলে মূলত শরীরের জন্য খুব ক্ষতিকর না। যদি মাসে 6 থেকে 7 বার হয় তাহলে স্বাভাবিক, কিন্তু যদি মাসে 20-30 বার হয় তাহলে অবশ্যই আপনার ডাক্তার দেখানো উচিত, কেননা আপনার শরীরে কোনো রোগ আছে কিনা। তবে স্বপ্ন দোষ থেকে বাঁচতে হলে আপনার উচিত হবে খারাপ ভিডিও দেখা বন্ধ করা, টিকটক আইডি যেগুলো খারাপ সেগুলো আনফলো করা, রিলসে খারাপ ভিডিও না দেখা, আপনার বাজে মেয়েদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে চ্যাট বা কথা না বলা। আর আমি বলবো যে আপনি যদি ডাক্তারের পরামর্শ নেন, আপনি এই হস্তমৈথুন রোগ থেকে মুক্তি পাবেন। নাজমুল ভাই, আমার লিঙ্ক সামনে মোটা পিছনে চিকন, এটা নাজমুল হাসান ভাই জানতে চাইছেন। আসলে যতটুকু বুঝছি যে আপনার লিঙ্গের সাইজটা ঠিক মতো না। তো আসলে আপনি ডাক্তার দেখান, কেননা লিঙ্গ নরমালি কখন ছোট বড় হয়, কখন অ্যাবনর্মাল হয়, যখন আপনার ভিতরে কোনো ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি থাকে, যখন আপনার শরীরে টেস্টোস্টেরনের লেভেলের মাত্রা কমে যায়, এবং যখন আপনি অত্যধিক মাত্রায় হস্তমৈথুন করেন, ঠিক তখনই আপনার লিঙ্গের সাইজ এদিক সেদিক হতে পারে। তবে লিঙ্গের সাইজ কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনার টাইমিং, অর্থাৎ আপনার ইজাকুলেশন কত সময় হয় সেই টাইমিংটা ইম্পর্টেন্ট। টাইমিং যদি কোনো কারণে কমে যায়, অর্থাৎ আপনি যদি প্রিমেচুর ইজাকুলেশন রোগে আক্রান্ত হন, তাহলে আপনার সমস্যা হতে পারে। এখন প্রিমেচুর ইজাকুলেশন রোগটা কি, এটা অনেকে বুঝে না। আমি বলবো আপনি আপনার ওয়াইফের বা আপনার পার্টনারের ভিতরে প্রবেশের 1 মিনিট বা 60 সেকেন্ডের মধ্যে যদি আপনার বীর্যটা বেরোয় আসে, হ্যাঁ আপনার স্যাটিসফ্যাকশন হয়, কিন্তু আপনার পার্টনারের কোনো স্যাটিসফ্যাকশন হয় না, ঠিক এই কন্ডিশনটা যদি মাসের পর মাস চলতে থাকে, এটাকে বলা হয় প্রিমেচুর ইজাকুলেশন। প্রিমেচুর ইজাকুলেশন রোগটা কেন হয়? যদি আপনি পার্টনার থেকে অনেক দিন দূরে থাকেন, ধরেন আপনি প্রবাসে থাকেন, হঠাৎ করে আসলে হইতে পারে। আপনি যদি পার্টনারকে খুব বেশি ভয় পান, ভয় ভীতি আপনার ভিতরে কাজ করে, আমি পারবো কি পারবো না, তাহলে হইতে পারে। অত্যধিক হস্তমৈথুন বা খারাপ অভ্যাস থাকলে আপনার হইতে পারে। আপনি যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করেন, আপনার ভিতরে যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি রক্তশূন্যতা রোগ থাকে, তাহলেও কিন্তু আপনার এই প্রিমেচুর ইজাকুলেশন রোগটা হতে পারবে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের পুরুষদের মূলত এই যে 80% মানুষের এটা হয় কেন? এটা নার্ভাসনেস, ভয়, টেনশন, স্ট্রেস, অতিরিক্ত প্যারা, চাকরির প্যারা, অথবা ব্রোকেন রিলেশন, আপনার পার্টনার সাথে আপনার রিলেশনটা ভালো না। মুক্তির উপায় কি? দ্রুত বীর্যপাত এই রোগ থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কাছে চাবেন, নামাজ পড়বেন, ভালো খাওয়া দাওয়া করবেন, পার্টনারের সাথে সর্বোচ্চ ভালো রিলেশন রাখার চেষ্টা করবেন। আপনি তাকে নিয়ে ঘুরুন, তাকে শপিং করে দিন, তার সাথে সুসম্পর্ক রাখুন, দেখুন যে এক সময় কেটে যাবে। আপনার পার্টনার যদি বলে যে আমার এই টাইম না হলেও চলবে, আমি তোমাকে ভালোবাসি, দেখবেন যে সব ঠিক। তবে চিকিৎসায় কিন্তু এগুলো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনাকে বদভ্যাস ত্যাগ করতে হবে, খারাপ ভিডিও দেখার, আপনাকে হস্তমৈথুনের মতো খারাপ বদভ্যাস চেঞ্জ করতে হবে। সো যারা এই সকল ভিডিও দেখেন, আশা করবো আপনাদের উপকার হবে। নাজমুল ভাই জানতে চাইছেন দ্রুত বীর্যপাত হলে কি করব? আমি আবারও বলবো যে দ্রুত বীর্যপাত হলে, অর্থাৎ আপনার যদি 1 মিনিটের ভিতরে আপনার বীর্যটা বেরোয় আসে, আপনার চাহিদা পূরণ হয়, কিন্তু আপনার পার্টনারের চাহিদা পূরণ হয় না, এটা যদি মাসের পর মাস চলে, এটাই হলো দ্রুত বীর্যপাত। এটা হলে আপনি আগে নিজেকে টেস্ট করুন, আপনার শুক্রাণু ঠিক আছে কিনা, আপনার টেস্টোস্টেরন লেভেল ঠিক আছে কিনা, আপনার ভিতরে ডায়াবেটিস, থাইরয়েড হরমোন অ্যাবনর্মালিটি আছে কিনা, আপনার ভিতরে কোনো প্রেসার, আপনি হাইপার টেনশন রোগী কিনা, আপনার ভিতরে
যদি ধরেন যে একটা মানসিক টেনশন, ভয়, ভীতি কাজ করে যে আমি পারবো কি পারবো না, বা আপনি যদি কোনো অতিরিক্ত স্ট্রেসে থাকেন, তাহলে কিন্তু আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এগুলো থেকে আগে নিজেকে শুদ্ধ করতে হবে, নিজেকে খারাপ ভিডিও দেখা থেকে দূরে রাখতে হবে, আল্লাহর কাছে চাবেন, ভালো খাবার খাবেন, ডাক্তার দেখাবেন। চিকিৎসায় কিন্তু এই সকল রোগের চিকিৎসা হয়, মানে আপনি ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেলে চিকিৎসা হয়, এটাই বোঝানোর চেষ্টা করছি। ইকবাল ভাই জানতে চাইছেন যে প্রস্রাব কেন জ্বালাপোড়া করে। আমি আবারও বলছি, প্রস্রাব জ্বালাপোড়া করার অন্যতম কারণ আমি বলি না, আপনি ঠিক মতো পানি খান না। আমি কতটুকু পানি খাই এটা জানি না, অনেকে পানি বেশি খায়, অনেকে কম খায়। তো আসলে মূলত কম পানি খেলে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হবে। আপনার ডেইলি 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত, তবে অত্যধিক গরমে কাজ করলে সেটা বেশি খাওয়া লাগবে। নাম্বার 2, প্রস্রাব যদি আপনি ময়লা জায়গায়, দুর্গন্ধ জায়গায়, খারাপ টয়লেট, পাবলিক টয়লেটে করেন, সাবধান হয়ে করবেন, নাহলে সিটা আসলে হইতে পারে। স্বামী স্ত্রীর মিলামেশা ছাড়া যদি অপরিচিত পার্টনারের সাথে আপনার সেক্সুয়াল রিলেশন হয়, তাহলে গনোরিয়া, সিফিলিস এই ধরনের রোগ হয়ে আপনার প্রস্রাবের নালীতে ইনফেকশন হইতে পারে, প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। এছাড়া কেন হয়, অনেক সময় মা বোনদের মাসিকের সময় এই নোংরা জামা কাপড় পরলে ওখান থেকে প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়ে প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া বা ইনফেকশন হইতে পারে। তো আমাদের শাওন খান জানতে চাইছেন যে শাওন খান গাইবান্ধা ফুলছড়ি, আপনি জানতে চাইছেন যে বাবা হইতে পারতেছি না 7 বছর। আসলে আমি জানি না আপনি কি করেন, পেশায় কি, তবে আপনার পেশাটা ইম্পর্টেন্ট। আপনি 7 বছর বাবা হইতে পারেন নাই, আপনি কি শুক্রাণু টেস্ট করছেন? আপনার শুক্রাণু কি ঠিক মতো আছে? শুক্রাণু ঠিক মতো মানে কি, বাবা হওয়ার জন্য ইরেকটাইল ডিসফাংশন একটা খারাপ জিনিস। যদি আপনি স্বামী স্ত্রী মিলামেশা ঠিক মতো করতে পারেন, টাইমিং ঠিক থাকে, তাহলে আপনার শুক্রাণুর কোয়ালিটি ঠিক আছে কিনা, শুক্রাণুর কোয়ালিটিটা কি, যে পরিমাণে ঠিক আছে কিনা। শুক্রাণু 1 ml 15 মিলিয়ন থাকার কথা, শুধু সংখ্যায় থাকলে হবে না, ওগুলা 40% উপরে অ্যাক্টিভ মোটাইল কিনা, মানে নড়াচড়া ঠিক মতো করে কিনা, আবার 4% উপরে স্ট্রাকচার ঠিক থাকতে হবে, মরফোলজি ঠিক থাকতে হবে। এগুলো আপনার ঠিক আছে কিনা এগুলো জানতে হবে। বাবা না হওয়ার অন্যতম কারণ এই শুক্রাণু ঘাটতি, কম পড়া, অথবা অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণু একদম নীল থাকা, অথবা আপনি ইরেকটাইল ডিসফাংশন, স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন না, এই ধরনের কোন রোগ থাকলে আপনি বাবা হতে পারবেন না। কি লাগবো, কি ডাইল? ওরে দাদা, তুমি যখন মাছ কিনবো, তোমার এদিকে মাছ দিয়ে মাছ খাচ্ছি, এদিকে মাছ দিয়ে দেবো তোমার। কইছিলাম সন্ধ্যা সময় মনে করে দেওয়া মাছ কিনা, মাছ কোথাও পাওয়া যাবে এখন? দেখছি দক্ষিণ দিবি মাছ কিনা, ফোনটা এদিকে তোরা যাও। হ্যাঁ 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 হ্যাঁ, মার্ডার 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 মার্ডার। আর তো মনে হয় লাগবে না দেখতে পাবো। কি দেই নাই, কি দেই নাই, পুরা মাসে ভিডিও হয়ে যাওয়ার কথা। তো 9টার সময় 9:30 সময় ঢুকছি। হ্যাঁ, আর যখন গিয়ে করা কমনি পারবি না এগুলো দিতে, নাকি হুদাই যাও।